আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চা নিয়ে হাজির হয়ে গেলাম আমি। তো এই তো আমার চা বলক চলে আসছে, আমি চা মিলিয়ে নিব। আর এইখানে আমি গরুর মাংস আর মাছ ভিজিয়ে নিয়েছি। আজকে কেউ একজন আসবে আমাদের বাসায়। তো কে আসবে বলবো এটা। তো আমার চা রান্না হয়ে গেছে, আমি এই যে ফুপুকে এখন চা দিয়ে দিব, চা মুড়ি। আজকে সকাল থেকে কারেন্টটা খুবই বিরক্ত করতেছিল। আমার চা রান্না করতে যায় 2বার চুলা বন্ধ হয়ে গেছে, লাইনেও গ্যাস নাই, গ্যাসের লাইনেও গ্যাস নাই। আর কারেন্টের চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে কারেন্ট থাকলে একভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, না থাকলে বসে থাকতে হয়। তো আমি এই যে নাস্তা পানি দিয়ে চার মুড়ি দিয়ে ফুপুকে আমি এই ফাঁকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ মেহমান আসার পরে আর কাজ করতে আমার ভালো লাগে না, এটা আমার সবসময়ের অভ্যাস। তো আমি যতটুকু পারি মেহমান আসার আগেই আমি কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো আমি এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর চাদরটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই চাদরটা আমার খুব পছন্দের একটা চাদর, আর কালারটাও খুব সুন্দর। এটা আমার জন্মদিনে আমার ছোটো বোন আমাকে গিফট করছিল। তো চাদরটা খুব বেশি একটা বিছানো হয় নাই, তো ভাবলাম আজকে যখন আমার অতি কাছের মানুষ আসতেছে, তো আমি চাদরটা বিছাই। তো বিছানা গুছিয়ে আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। আমি মাংসটা মেখে নিব, কারণ সকাল থেকে 2-3বার কারেন্ট এরকম যাওয়া আসা করতেছে। কারেন্টের জন্য আমার কাজ দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আমি আগে মাংসটা চুলায় দিয়ে তারপরে আমি নাস্তা বানাবো। নাস্তা বানাতে বানাতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমি মাংসের সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, গরম মশলা, আনাম গরম মশলা, গুঁড়া গরম মশলা, পেঁয়াজ, তেল সব একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখানো গরুর মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা। গরুর মাংস হাতে মাখিয়ে এভাবে রান্না করলে আর আধা ঘন্টা রেখে দিতে পারলে আরও বেশি ভালো হয়। তো আমার তো সময় নেই, তাই আমি এখন মাখিয়ে এখনই চুলায় বসিয়ে দিব। তাই তো আমার মাংস সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এখন আটা গুলিয়ে নিব। এদিকে আমি মাংস চুলায় দিয়ে দিয়েছি, কারণ আটা গুলিয়ে রুটি বানাতে বানাতে আমার মাংস প্রায় কষানো হয়ে যাবে, আমার একটা কাজ আগে বেড়ে যাবে। আর কারেন্টের ভয়ে আছি, কখন যেন কারেন্ট চলে যায়। তো এই তো আমার আটা গুলানো হয়ে গেছে। আজকে আমি অর্ধেকটা রুটি বানাবো আর অর্ধেকটা পরোটা বানাবো। প্রতিদিন পরোটা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে ফুপু, আমি, ওয়ালিদ আমরা রুটি খাবো আর আফ্রিদির জন্য পরোটা বানাবো। তো সকাল সকাল এরকম গরম গরম রুটি খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, আর আফ্রিদির জন্য আমি 2টা পরোটা নিয়েছি। আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে, আমি নামিয়ে এখন রুটিগুলি ভেজে নিচ্ছি। রুটি ভেজে আমি আবার নাস্তা পানি আমাদের খাওয়া হয়ে গেছে। আমি আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে গেছিলাম, কারণ কারেন্টের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। আর যেহেতু কাজ বেশি, ব্যস্ততার কারণে পুরো ভিডিও নিতে পারছি না। এদিকে আমি মাছ ধুয়ে নিয়েছি, আর সাথে একটু পটল নিয়েছি। ভাবলাম একটু পটল ভাজি করি। পটল আর মাছে এখন আমি মশলা মেখে নিব। মশলা মেখে আমি মাংসটা নামিয়ে ভেজে নিব। তো এই তো আমার মাংস প্রায় হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে আসছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লাড়াচাড়া দিয়ে আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে নিব। আমার মাংস রান্না রেডি, কালারটাও খুব সুন্দর আসছে। আমি এখানে এখন পটলগুলি সব দিয়ে দিয়েছি। পটল ভেজে আমি মাছগুলি ভেজে নিব। পোলাওয়ের সাথে পটল ভাজা কেমন লাগে আমি জানি না, আমি কখনো ভাজি নাই, তবে আমি প্রায় দেখি টিভিতে যে পোলাওয়ের সাথে পটল ভাজে বা বেগুন ভাজে বা বেগুনের একটা টক করে। আমি দেখি অনেক দেশের অনেক খাবার আর কি। তো আজকে যেহেতু ঘরে পটল ছিল, আমার ইচ্ছে হলো যে আমি একটু মাছের সাথে আমি 2-3টা পটল ভেজে নেই। তো মাছের সাথে আমি পটলও ভেজে নিলাম, আমার মাছ ভাজাও হয়ে গেছে।
আমি খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ কখন যেন আবার কারেন্ট চলে যায়। আজকে সকাল থেকে, আজকে বলতে না 2 দিন যাবত কি মানে তুফান হওয়ার পর থেকেই কারেন্টটা একটু ডিস্টার্ব করতেছিল। হয়তোবা কোথাও কোনো এলাকায় কোথাও হয়তোবা ট্রান্সমিটারের তারটা ছুটে গেছে, এগুলি ঠিক করার জন্য অনেকক্ষণ সময় কারেন্ট বন্ধ রাখা হয়। তো এটার জন্যই আমি খুব তাড়াহুড়ার কাজ করতেছিলাম, আর ওইরকম হয়তোবা পরিপূর্ণভাবে ভিডিও করতে পারতেছিলাম না, কারণ একটা ভিডিও তৈরি করা, একটা কন্টেন্ট তৈরি করা কিন্তু মানে সহজ কথা না। আগে আমি ভাবতাম যে হয়তোবা ভিডিও তৈরি করা, ব্লগ করা অনেক সহজ, আসলে না, সব কাজই কঠিন, সব কাজই সহজ, আসলে সহজ মনে করলে সহজ, কিন্তু এটা মানে সংসার সামলিয়ে সব বাচ্চা কাচ্চা সামলিয়ে সব কিছু করে একটা ভিডিও করা, এডিট করা, এটাকে আবার আপলোড করা মানে খুবই কষ্ট। তো আমি যতটুকু পারি করার চেষ্টা করি, নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। তো এই যে আমি আজকে কিশোরগঞ্জের চাল দিয়ে পোলাও রান্না করব। এই চালটা আমি আমার শাশুড়ির জন্যই রাখছিলাম। আমরা হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম, আর বাকিটা বলছিলাম যে আমার শাশুড়ি আসলে রান্না করব। তো আমার শাশুড়ি যেহেতু বাসায় আছে, আবার মেহমানও আসবে, তো ভাবলাম যে আজকে রান্না করি, সবাই একসাথে খাওয়া হবে। আমি এখানে তেল, যেহেতু আমার গ্যাস নাই তাই আমি পানিটা আগে ফুটাতে পারি নাই, আমি তেলের সাথে আদা রসুন পেঁয়াজ গরম মশলা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সাথে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তো পানিটা যেহেতু বলক চলেই আসছে, আমি এটা নাড়াচাড়া দিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে পরিমাণ মতো পানি চলে আসলেই আমি দমে দিয়ে দিব। আর এই চালটা, কিশোরগঞ্জের এই চালটা মানে খুবই ভালো লাগছে আমার, এই চাল দিয়ে পোলাও রান্না করে। পোলাওটাও সুন্দর ঝরঝরা হয়, আর চালটাও খুব ছোট ছোট, আর এত ঘ্রাণ মানে আমার খুবই ভালো লাগছে। তো এই তো পানি পরিমাণ মতো চলে আসছে, আমি সুন্দর করে এখন চুলা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পোলাও, আর এত ঘ্রাণ ছিল, চালটা এত সুন্দর ছিল, খুব সুন্দর ঝরঝরা একটা পোলাও হয়ে গেছে। তো আমি এখন পোলাওয়ের উপরে একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে নিব। আর পরিপূর্ণভাবে যে কোনো জিনিসই রান্না করলে খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। আর পোলাও বিরিয়ানিতে একটু ঘি না দিলে কিন্তু ঘ্রাণ আসে না বা খেতে ভালো লাগে না, ঘি দিলে, বাদাম বাটা দিলে একটা শাহি শাহি ভাব আসে। তো এই তো আমার পোলাও রান্না শেষ। আর ডিমের কোরমাটা, যেহেতু আমার আজকে গ্যাস নাই আর এক চুলায় রান্না করতে দেরি হচ্ছে, তাই ডিমের কোরমাটা আমি উপর থেকে রান্না করে নিয়ে আসছি, 6 তলা থেকে, আমার ভাইয়ের ঘর থেকে। ওদের ওইখানে আবার একটু লাইনের গ্যাসটা একটু পাওয়া যায় একেবারে উপরে, তো যখন গ্যাসের প্রেশারটা কম থাকে আমার চুলা একেবারেই জ্বলে না। তাই তো আমার রান্না বান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। এখন মেহমান আসার অপেক্ষায় আছি। তো এর মধ্যে আমি সোহেবকে খাওয়াই দিচ্ছি, কারণ সোহেব মাদ্রাসায় চলে যাবে, ও 2টা বাজলেই মাদ্রাসায় চলে যায়, এখন 1:30 বাজে, 1:30 যেহেতু বেজেই গেছে, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট, আমিও মেহমানের অপেক্ষায় বসে আছি। তাই ভাবলাম যে সোহেবকে খাওয়াই দিই, ছোটো মানুষ, ও মাদ্রাসায় চলে যাবে। সোহেবকে খাওয়াইয়ে বিদায় করে দিয়ে আমি একটু লেবু শরবত বানিয়ে নিচ্ছি, কারণ এখনও আমার মেহমান আসে নাই। তো ভাবলাম যে একটু লেবু শরবত বানিয়ে রাখি, আসলে দেওয়া যাবে, আমরাও সবাই খাবো। আর গরমের মধ্যে দুপুরবেলা একটু লেবু শরবত খেলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। যে কোনো দুপুরবেলা রান্নার ফাঁকে যে কোনো একটা শরবত খেলে কিন্তু শরীরটা মানে খুব আরাম পাওয়া যায়। আর গরমের মধ্যে একভাবে চুলার উপরে থাকলে কিন্তু খুবই খারাপ লাগে, আর গরমের দিনে কিন্তু চুলার সামনে থাকাই যায় না, তো মাঝে একটু ঠান্ডা খেয়ে নিলে ভালোই লাগে। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে ঘরদুয়ার গুছিয়ে সোহেবকে খাইয়ে বিদায় করে দিয়ে বসে আছি। তো অলরেডি আমাদের মেহমান চলেই আসলো। আমি এই যে শরবত বানিয়ে রেখেছিলাম, এই শরবত দিয়ে দিব, এখন ওরা খাবে। শরবতটা নিয়ে দিয়ে দিই, গরমের মধ্যে একটু শরবতটা খেলে আরাম পাওয়া যাবে। আমি এর মধ্যে অলিভ সোনা পাখিকেও গোসল করে ফ্রেশ করে নিয়েছি।
তো আমার শাশুড়িও বসে কথা বলছে। এই তো আস্তে আস্তে একদম প্রায় 2টা বাজায় দিছে। তো শরবত খাওয়ার পরে আমি আর কোনো নাস্তা দিলাম না, কারণ নাস্তা দিলে হয়তো বা দুপুরে খাবার খেতে পারবে না, তাই আমি একবারে খাবার দিয়ে দিলাম। তো আমরা অনেক গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খাবারটা খুবই মজার ছিল, আর পটল ভাজা দিয়ে পোলাও দিয়ে আমি প্রথম খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই আমি ওকে ভিডিও করি নাই। আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, তাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর খাবারটা আসলে খুব মজার ছিল। পোলাওটা একদম ঝরঝরা, ঘিয়ের ঘ্রাণ ছিল, ডিমের কুরমাটাও মজার ছিল, প্রতিটা খাবারই অসাধারণ ছিল। তা আমরা সবাই একসাথে গল্প করলাম আর খেলাম, খুবই মজা হলো। আর কি বলবো, মানে অনেক দিন পরে এই মানুষটার সাথে দেখা, অনেক দিন পর। এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ গল্প করলাম। আসরের আজান দিল, নামাজ পড়ে আমরা একটু ছাদে আসলাম। আমাদের দুজনের সম্পর্ক অনেক বছরের। আমরা যখন ক্লাস নার্সারিতে পড়ি তখন থেকে আমাদের সাথে সম্পর্ক, এই পর্যন্ত মানে এত পুরনো একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। আর ও 1 তারিখে ওর ফ্লাইট, ও বাহিরে চলে যাবে, বাহিরে বলতে ও হচ্ছে হজে যাবে, তাই আমার সাথে দেখা করতে আসছে। আর তো সময় নাই, 2 দিন সময় আছে। ও যাবে, আন্টি যাবে, আর ওর ভাই যাবে। তো আন্টির তো পায়ে ব্যথা, আন্টির সাথে আর আমার দেখা হলো না, আন্টি আসতে পারলো না। আর আমিও বাসার ঝামেলার জন্য আমিও যেতে পারছি না আন্টির সাথে দেখা করতে। তো ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই হজ থেকে ফিরে আসলে আন্টির সাথে আমার দেখা হবে। তো আন্টির প্রতি আন্টিকে আমার পক্ষ থেকে সালাম রইল। আন্টি, আমি আপনার সাথে দেখা করতে আসতে পারলাম না, ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই হজ থেকে আসার পরে আপনার সাথে আমার দেখা হবে। তোরা তো লেবু দেখে খুবই এক্সাইটেড, গাছের লেবুগুলি খুবই সুন্দর ছিল, আর এত ঘ্রাণ ছিল আমাদের গাছের লেবুগুলি, খুবই মজার। আর এখানে রোজামণি, এটা হচ্ছে ওর ভাইয়ের মেয়ে। রোজামণি তো গাছের করমজা দেখে খুবই এক্সাইটেড, ও একটা করে পাড়ছে আর খাচ্ছে। আর ওয়ালিদ তো এসেই একটা লেবু ছিঁড়ে নিয়েছে, ও ছাদে আসলেই শুধু লেবু ছিঁড়বে। তো এই তো আমরা সবাই একসাথে ছাদে অনেক এনজয় করলাম। আর আমি এ বাসায় আসার পর থেকে এভাবে ছাদে মানে কখনো এত সময় কাটাই নাই, বা ছাদে উঠে আমি এত এনজয় করি নাই, ছবি তুলি নাই। তো আমরা দুজন মিলে ছাদে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ছবি তুললাম দুজনে মিলে। আর প্রতিটা গাছের পাতাই খুব সুন্দর লাগতেছিল। তো এই যে আমাদের কয় মাস পরে দেখা হয়েছে তোমার সাথে আমার? 6 মাস পর। 6 মাস না, প্রায় 6 মাস পর আমার বান্ধবীর সাথে আমার দেখা। একদম জান বান্ধবী না, ছোটবেলার বান্ধবী না, হিসাবে বোনই বলা যায়। ছোটবেলা থেকে আমরা বান্ধবী মনেই করি না। আর আন্টি তো কখনোই আমাকে মানে মেয়ের বান্ধবী মনে করে না, যে আমাকেও একটা মেয়েই মনে করে। প্রায় 6 মাস পর আমার বান্ধবীর সাথে দেখা, প্লাস আমার বোনের সাথে দেখা। ছেলেটা ছাদে আসলে মানে কে আসছে, আমার ছোটবেলার বান্ধবী। চাই না, চলো চলো, খালামণি চলে গেছে, আসো। তুমি হাত পা নোংরা করেছো কেন? তোমাকে বলেছি না তুমি গাছের মাটি ধরবা না? একটু কেন খেলবা তুমি? তুমি মাটি দিয়ে কেন খেলেছো? চলো, খালামণি চলে গেছে, চলো আমরা চলে যাই। আমার বান্ধবীর সাথে ছাদে অনেক সুন্দর একটা সময় কাটালাম। আমরা এখন নিচে চলে যাব, ছাদ থেকে বিদায়। আস্তে আস্তে যাও বাবা, পড়ে যাও না, আস্তে আস্তে যাও।
তো ছাদ থেকে আসার পরই মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের নামাজ পড়ে আমি একটু রান্নাঘরে আসলাম একটু নাস্তার আয়োজন করার জন্য। এখানে আমি গুড়ের শিরা করে নিচ্ছি। কিশোরগঞ্জ থেকে মঞ্জু ভাইদের বাসা থেকে যে পিঠাগুলি দেওয়া হয়েছিল এই পিঠাগুলি আমার আর খাওয়া হয় নাই, আমি আমার শাশুড়ির জন্যই রেখে দিয়েছিলাম যে আমার শাশুড়ি আসলে এই পিঠা ভেজে দিব। তো আজকে পিঠাগুলি ভেজে নিচ্ছি, যেহেতু আমার বান্ধবীও আসছে, আমার শাশুড়িও আছে, তাই কিশোরগঞ্জের চাল দিয়েও পোলাও রান্না হয়ে গেল আর পিঠাগুলিও ভাজা হয়ে গেল। যে পিঠাগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে এভাবে গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হয়। আর আমি পিঠা ভাজা শেষে আমি একটু লাচ্ছি তৈরি করে নিচ্ছি। তুলি আমার হাতে লাচ্ছি খেতে চাইলো, তো বান্ধবী মনের ইচ্ছা পূরণ করা বলে কথা, তাই আমি স্পেশালভাবে একটা লাচ্ছি তৈরি করে নিলাম। আর আমার হাতে লাচ্ছিটা সবাই আমাদের বাসা আসলেই খেতে চায়, তো আমি ভাবছি যে একটা লাচ্ছির দোকান দিব, ইনকাম হবে ভালো। প্রচুর পরিমাণে লাচ্ছি বানানো হয় আর সবাই আসলে শুধু লাচ্ছিটাই খেতে চায়। হয়তো আপনারা ভাবতে পারেন যে প্রতিটা ভিডিওর মধ্যে আমার বেশিরভাগ লাচ্ছি বানানোই দেখা যায়, তো কিছু করার নাই, সবাই লাচ্ছি খেতে চায় আমার হাতের, তাই বানাতে হয়। যে আমি এখানে এই পিঠাগুলিও ভেজে নিয়েছি, 2 রকমের পিঠা লাচ্ছি। তো আমি একে একে সব নাস্তাগুলি রেডি করে নিচ্ছি। আমি এখানে কলিজা সিঙ্গারা এনেছি। এই সিঙ্গারাটা আমার খুবই 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 পছন্দের সিঙ্গারা। এই কলিজা সিঙ্গারা আমি এমনি নর্মালি কোনো সিঙ্গারা খাই না এই সিঙ্গারাটা ছাড়া। আর এই যে আমার বান্ধবী আমার জন্য মিষ্টি এনেছে। তো সবাই মিলে এখন আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিব। এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসছে, ও যে লিচু আনছে, তালের আঁশ আনছে, আম আনছে, তো এগুলি সবই আমি কেটে নিয়েছি আর সবাই একসাথে বসে নাস্তা করলাম, খুবই ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমার বান্ধবী বিদায় নিয়ে নিচ্ছে, তো আমার শাশুড়ির কাছ থেকে বিদায় নিচ্ছে। তো এই যে 2 বান্ধবী কান্না ধরে রাখতে পারলাম না, 2 বান্ধবী বিদায় নিয়ে নিচ্ছি। আর ওকে বললাম যে তুমি যেহেতু হজে যাচ্ছ আমাদের জন্য অবশ্যই দোয়া করবা, আর নবীজির রোজা মুবারকে আমাদের সবার পক্ষ থেকে সালাম দিবা নবীজিকে। তো এটা হচ্ছে ভাগ্য, আল্লাহ তাআলা যখন যাকে পছন্দ করে তার ঘরেই তাকে নিয়ে যায়। তো আল্লাহর ওকে অনেক পছন্দ হয়েছে, তাই আল্লাহ ওকে সুযোগ দিয়েছে আল্লাহর ঘর দেখার জন্য। আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক, সবাইকে এভাবে আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহ তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওর জন্য আমি দোয়া করি ও যাতে ভালোভাবে যেতে পারে আর সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আন্টির জন্য দোয়া করি, যেহেতু আন্টির পায়ে ব্যথা, আন্টি হুইল চেয়ারে যাবে। আল্লাহ আন্টিকে তুমি ভালো করে দাও, আন্টির পায়ের ব্যথাটাও ভালো করে দাও, সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে এনো। তো এই যে ওরা বিদায় নিয়ে নিচ্ছে। আর ওই যে আমার পাগলটা জুতা পরে খালি গায়ে ওদের সাথে ছুটলো, ও যে আসবে সবার সাথে যাওয়ার জন্য এরকম পাগল হয়ে যায়। তো আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়ে দিলাম ওদের। আর আমার সব কাজকর্ম করার পরে, মেহমান যাওয়ার পরে আমি সব কাজকর্ম করে বসেছি। এর মধ্যেই আমার ভাগ্নি ফোন দিয়েছে, বলল যে আন্টি একটু নিচে যান, আলিফের বাবা আসছে। আমার ভাগ্নির জামাই এসে খাবার দিয়ে গেছে। আজকে আলিফের জন্মদিন ছিল, তা আমি যেতে পারি নাই, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, উনি যাবে না, আবার বাসায় মেহমান আসছে, তাই আর যাওয়া হয় নাই। তা ও রাত্রেবেলা খাবার পাঠিয়ে দিয়েছে। তো তেমন কিছু আয়োজন করে নাই, ও শুধু বাচ্চাদের নিয়ে হালকা পাতলা একটু আয়োজন করছে। এই সন্ধ্যার নাস্তার একটু আয়োজন ছিল, তো ওই ঝামেলা শেষ করে রাতের বেলা আমাদের জন্য এই খাবার পাঠিয়ে দিয়েছে। আসলে এটা হচ্ছে ভালোবাসা, আর সবাই আমাকে এত এত বেশি ভালোবাসে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সবার কাছ থেকে আমি এরকম ভালোবাসা পাই। এই যে আমরা সবাই এখন সুবর্ণার পাঠানো খাবার খাচ্ছি। এই খাবার খেয়ে আমরা রাতে আর কেউ ভাত খেতে পারি নাই। তো সুবর্ণা এত ভালোবেসে যখন পাঠিয়েছে, এতে ভাবলাম যে সবাই একসাথে খাই, যেহেতু সবাই বাসায় আছে, ওয়ালিদের বাবাও আছে, ওয়ালিদ আছে, আফ্রিদি আছে, আমার শাশুড়ি আছে, তো আমরা সবাই একসাথে যে নুডলস খাবো এখন। হ্যাপি বার্থডে টু ইউ। না
আচ্ছা সুবর্ণাকে একটা থ্যাংক ইউ বলো, জোরে বলো থ্যাংক ইউ সুবর্ণা। সুবর্ণা কথা শুনতেছে না? শুনবে না, বলো আমাকে এটা গিফট করার জন্য সুবর্ণাকে থ্যাংক ইউ না? তুমি খুশি? না, চলে গিয়েছে, তোমার জন্য এটা দিয়ে গিয়েছে। নাও নাও নাও, তুমি নুডলস খাবে? এই তো মজা, লাইক দাও সুবর্ণাকে, একটা লাইক দাও, মজা বাদ খাও মজা। সুবর্ণাকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ভালোবাসা দিয়ে দাও সুবর্ণাকে, একটা ভালোবাসা দিয়ে দাও। হ্যাঁ সুবর্ণা, তুমি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা, তোমার জন্য অলিদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, তাই না? সুবর্ণা আপু, তোমার নুডলসটা এমনি ভালো হয়েছে, মানে একটুখানি মানে তেল কম হয়েছে, হ্যাঁ তেল কম, ঝাল কম হয়েছে, একটু কম হয়েছে, তার মধ্যে মানে একটু হয়ে গেছে বুঝছো, আর একটু ভালো হলে ভালো হতো। পাঠাইছো, অনেক খুশি হয়েছি। আর আমাদের ধন্যবাদ, আমাদের যে ভালোবাসা দেখাইছো আর আমাদের জন্য যে তুমি পাঠাইছো, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আলিফকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাঁ আলিফ হ্যাপি বার্থডে, তোমার গিফট পাঠাই দিব। হ্যাঁ আজকে আলিফের জন্মদিন, আলিফ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।